খবরটা যখন প্রথম আসে তখন বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। মনে হয়েছিল কেউ হয়তো বানিয়ে বলছে, কিন্তু না। গত 14 দিনে খোলা সমুদ্রে যা হয়ে গেছে সেটা বানানো গল্প না, এটা একদম খাঁটি বাস্তব। আর এই বাস্তবতা এতটাই ভয়ঙ্কর যে পৃথিবীর নামকরা গোয়েন্দা সংস্থাগুলো এখনও ঘটনার হিসাব মেলাতে পারছে না। জাহাজ ধরা হচ্ছে খোলা সমুদ্রে, অন্য দেশের তেল কেড়ে নেওয়া হচ্ছে প্রকাশ্যে, আন্তর্জাতিক আইনকে পায়ে মরানো হচ্ছে দিনের আলোতে। আর এসব যে দেশটা করছে সেই দেশটাই গত 70 বছর ধরে নিজেকে আন্তর্জাতিক নিয়মের পাহারাদার বলে জাহির করে আসছে। ঠিক এই টালমাটাল সময়ে চীন একটা এমন পদক্ষেপ নিয়ে বসেছে যেটা শেষ 30 বছরে দুনিয়ার কোনো দেশ নেওয়ার চিন্তাও করেনি। ভারত মহাসাগর থেকে আরব সাগর পর্যন্ত লম্বা জলরাশি জুড়ে 100টা যুদ্ধ জাহাজ একসাথে সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। 100টা। এটা কোনো মহড়া না, এটা একটা ঘোষণা। কিন্তু কেন এত বড় ঝুঁকি নিল বেইজিং, সেটা বুঝতে গেলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। 2 সপ্তাহ আগেও সমুদ্রে জাহাজ চলাচল করা নিয়ে এতটা ভয়ভীতি ছিল না। হ্যাঁ, ঝুঁকি ছিল, তবে সেটা জলদস্যু বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। কিন্তু এখন ঝুঁকিটা অন্য জায়গায়। এখন ভয়টা আসছে সেই দেশ থেকে যে দেশটার কথা ছিল সবাইকে রক্ষা করা। ওয়াশিংটন থেকে যে আদেশগুলো আসছে সেগুলো এতটাই আগ্রাসী যে পশ্চিমা দুনিয়ার নিজেদের বিশ্লেষকরাও ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করছেন, এটা আমরা কেন করছি? রাশিয়ার 3টা বাণিজ্যিক জাহাজ ধরে নিয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক জাহাজ মানে এগুলোতে বোমা বন্দুক নেই, সাধারণ পণ্য বহন করছিল। তারপরেও ধরে নিয়ে যাওয়া হলো যেন পুরনো যুগের সমুদ্র ডাকাতি। কিন্তু আসল আঘাতটা লেগেছে ভেনেজুয়েলার বেলায়। তাদের একটা তেলবাহী জাহাজ শুধু আটকই করা হয়নি, ভেতরের তেল বিক্রি করে পয়সাটা সরাসরি আমেরিকার কোষাগারে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর জাহাজটা নিলামে তুলে দেওয়া হয়েছে। একটা স্বাধীন দেশের সম্পদ রোদের আলোতে ছিনিয়ে নেওয়া হলো, আর কেউ কিছু করতে পারল না। এই ঘটনার সাম্প্রতিক ইতিহাসে বিরল না বলে নজিরবিহীন বলাই ভালো। এই পুরো পরিস্থিতিটা যদি একটু খোলাসা করে দেওয়া যায় তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয় মহাযুদ্ধের পর সমুদ্রে চলাচলের যে আন্তর্জাতিক কাঠামো তৈরি হয়েছিল সেটা এখন মুখ থুবড়ে পড়ার অপেক্ষায়। আর মজার কথা হচ্ছে, এই কাঠামোটা যারা বানিয়েছিল তারাই এখন সবার আগে ভাঙছে। আমেরিকা তার যুদ্ধ জাহাজ এমনভাবে ছড়িয়ে দিয়েছে গোটা সমুদ্র যেন পুরো মহাসাগর তাদের বাড়ির উঠোন। চীনের মালবাহী জাহাজ হোক, রাশিয়ার তেলের ট্যাঙ্কার হোক, ইরানের কার্গো জাহাজ হোক, কারোটাই আর সুরক্ষিত নয়। যে কোনো মুহূর্তে যে কোনো জাহাজ তুলে নিয়ে যাওয়া হতে পারে। বেইজিংয়ের যুদ্ধ পরিকল্পনাকারীরা আসলে এই দিনটার জন্যই মাসের পর মাস প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তারা আন্দাজ করতে পেরেছিলেন ওয়াশিংটন একসময় এই লাইন পার করবে। প্রশ্ন ছিল শুধু ঠিক কবে করবে। আর যেদিন সত্যি সেটা ঘটল সেদিন চীনের জবাবটা এতটাই জোরালো ছিল যে অনেকের চোয়াল ঝুলে গেছে। 100টা রণতরী একসাথে সমুদ্রে নামানো এটা সামান্য কোনো ব্যাপার না। এটা সোজাসুজি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। সেই চ্যালেঞ্জের ভাষা একটাই, চীন পিছপা হবে না। পশ্চিমের টিভি চ্যানেল আর পত্রিকাগুলো প্রথম দিকে এই সংবাদগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে ভেবে গুরুত্ব দেয়নি। কিন্তু মহাকাশ থেকে তোলা ছবি কারো তোষামত করে না। ভারত মহাসাগর থেকে আরব সাগর পর্যন্ত চীনা নৌবহরের সারি দেখে এখন সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছেন, হ্যাঁ, ব্যাপারটা সত্য। এত বড় সামরিক পদক্ষেপের আসল লক্ষ্যটা কী সেটা ধরতে হলে ইরানের প্রসঙ্গে আসতেই হবে। তেহরান এই মুহূর্তে আমেরিকার বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে। ওয়াশিংটন চাইছে ইরানের তেলের ব্যবসা পুরোপুরি গলা টিপে মেরে ফেলতে। কিন্তু সমস্যাটা হলো, চীনের কলকারখানা চালাতে ইরানি তেল দরকার। ইরানের তেল বন্ধ হওয়া মানে চীনের অর্থনীতির শিরায় দড়ি বাঁধা। বেইজিং এই অঙ্কটা পরিষ্কার বোঝে, তাই তারা একটুও না ভেবে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ইরানের সমুদ্র তীরে এই মুহূর্তে চীনের 48তম রেজিমেন্টের জাহাজ পাহারা দিচ্ছে। 2টো ভারী ডেস্ট্রয়ার আর বেশ কয়েকটা কারভেট মিলিয়ে একটা লোহার বেড়া তৈরি করা হয়েছে। উদ্দেশ্য খুব পরিষ্কার, আমেরিকা ইরানের কোনো জাহাজের গায়ে আঙুল দিতে পারবে না। কিন্তু কাহিনী এখানেই থেমে নেই, বরং সবচেয়ে শিহরণ জাগানো পর্বটা সবে শুরু হলো। দক্ষিণ আফ্রিকার সমুদ্র তটে এমন কিছু হচ্ছে যেটা বিশ্ব রাজনীতির ছকটাকে আমূল পাল্টে দিতে পারে। উইলপিস 2026 নাম দিয়ে সেখানে একটা যৌথ সামরিক মহড়া চলছে। অংশগ্রহণকারীদের তালিকাটা দেখলেই বোঝা যায় ব্যাপারটা কত গুরুতর। চীন, রাশিয়া, ইরান আর দক্ষিণ আফ্রিকা একসাথে মাঠে নেমেছে। ব্রিক্স জোটের এই 4 সদস্য এমন একটা জায়গায় জড়ো হয়েছে যেটা কৌশলের দিক থেকে সোনার চেয়েও দামি। কারণটা সোজা, লোহিত সাগরের পথ এখন বন্ধ। তাই ইউরোপ আর আমেরিকার জাহাজগুলো দক্ষিণ আফ্রিকার উপকূল ঘুরে যেতে বাধ্য। এটাই তাদের শেষ ভরসা। আর ঠিক সেই শেষ ভরসার রাস্তাটাতেই 3 দিনের জন্য আমেরিকা ও তার বন্ধুদের জাহাজ চলাচলে লাগাম টেনে ধরা হয়েছে। ডজন খানেক যুদ্ধ জাহাজ সেখানে ঘুরছে। চীনের আধুনিক ডেস্ট্রয়ার, ইরানের ফ্রিগেট, রাশিয়ার যুদ্ধজাহাজ সবকিছু মিলিয়ে এমন একটা চেহারা দাঁড়িয়েছে যেটা এড়িয়ে যাওয়ার ক্ষমতা কারণেই। এই মহড়ার মাধ্যমে যে কথাটা বলা হচ্ছে সেটা হলো, দুনিয়ার এই প্রান্তে আমেরিকার মন মতো চলার দিন ফুরিয়েছে। বিশ্লেষকদের মুখে একটাই কথা বারবার শোনা যাচ্ছে,
এই তিনটা দেশ চীন, রাশিয়া, ইরান এখন এমনভাবে জড়িয়ে গেছে যে একজনকে আলাদা করে ফেলা মানে বাকি দুজনকেও টলিয়ে দেওয়া। ইরান যদি হেরে যায়, রাশিয়া নড়বড়ে হয়ে পড়বে। রাশিয়া দুর্বল হলে চীনকে একাই লড়তে হবে, যেটা তার জন্য অনেক কঠিন। এই ডমিনো ইফেক্টের ভয়ই তাদের একটা দড়িতে বেঁধে ফেলেছে। একজনের পড়ে যাওয়া মানে সবার পড়ে যাওয়া। তারা এটা বোঝে, তাই এমনভাবে আঁকড়ে ধরেছে যে ছাড়ানো মুশকিল। এবার আসা যাক এই সমীকরণের সবচেয়ে চমকে দেওয়া অধ্যায়ে। ন্যাটো জোটের ভেতরটা এখন ফেটে চৌচির হতে চলেছে। তুরস্ক এমন একটা কাজ করে বসেছে যেটা ন্যাটোর ৭৫ বছরের ইতিহাসে আগে কখনো হয়নি। আঙ্কারা সরকারিভাবে দরখাস্ত দিয়েছে পাকিস্তান আর সৌদি আরবের তৈরি করা নতুন সামরিক জোটে ঢোকার জন্য। এই জোটের নিয়ম ন্যাটোর মতোই, কোনো সদস্যের উপর হামলা হলে সেটা সবার উপর হামলা বলে ধরা হবে। শুরুতে অনেকে হাসাহাসি করেছে, বলেছে এটা ফালতু গুজব। কিন্তু আঙ্কারার ভেতর থেকে যেসব খবর আসছে তাতে হাসির জায়গা নেই। আবেদনটা সত্যিই জমা পড়েছে। কিন্তু একটা ন্যাটো সদস্য দেশ কেন হঠাৎ করে অন্য জোটে নাম লেখাতে চাইছে? এই প্রশ্নের জবাব পেতে হলে ভূমধ্য সাগরের পানির নিচে তাকাতে হবে। সাইপ্রাস নিয়ে তুরস্ক আর গ্রিসের ঝগড়া দশকের পর দশক ধরে চলছে। দুটো দেশই ন্যাটোর ছাতার নিচে। কিন্তু তুরস্ক জানে কোনোদিন যদি সত্যিকারের মারামারি লাগে, ন্যাটো গ্রিসের পাশে গিয়ে দাঁড়াবে। ফ্রান্স ইতিমধ্যে গ্রিসকে আধুনিক যুদ্ধ বিমান দিয়ে দিয়েছে। জার্মানি তাদের নৌবাহিনী সাজিয়ে দিচ্ছে। এই তিক্ত সত্যটা তুরস্ককে বুঝিয়ে দিয়েছে ন্যাটোর ভেতরে তারা আসলে এতিম। আর এতিম থাকার চেয়ে নতুন পরিবার খোঁজাটা বুদ্ধিমানের কাজ। তুরস্ক যদি সত্যিই বেরিয়ে যায় ন্যাটোর জন্য, সেটা হবে মাথায় বজ্রপাত। ৫ লাখের বেশি সৈন্যের অধিকারী তুরস্ক ন্যাটোর দ্বিতীয় সবচেয়ে বড় সামরিক শক্তি। তাদের ছাড়া ন্যাটোর দক্ষিণ পাশটা একেবারে খোলা মাঠ হয়ে যাবে। রাশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের দিক থেকে কোনো ঝামেলা এলে সেটা সামলানো কয়েক গুণ কঠিন হয়ে পড়বে। আরেকটা ব্যাপার চোখে পড়ার মতো, মধ্যপ্রাচ্যে আমেরিকা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, আর ইউরোপের দেশগুলো একদম মুখে কুলুপ এঁটে বসে আছে। ইরানের বিরুদ্ধে কোনো যৌথ অভিযানে নাম দিচ্ছে না। ভেনেজুয়েলার জাহাজ লুটের ব্যাপারেও টু শব্দ করেনি। এই চুপ থাকাটা সাধারণ চুপ থাকা না, এটা বলছে ইউরোপ বুঝে গেছে এই খেলায় আমেরিকার সঙ্গী হলে নিজেদেরও পুড়তে হবে। চীনের আসল জোর কোথায় সেটা নিয়ে পশ্চিমা পণ্ডিতরা যা বলেন আর জমিনে যা চলছে তার মধ্যে আসমান জমির তফাৎ। চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এই মুহূর্তে গ্রহের সবচেয়ে ভয়ানক অস্ত্র। তাদের জাহাজ বিধ্বংসী মিসাইল ৮,০০০ কিলোমিটার দূরের চলন্ত রণতরীকে গুঁড়ো করতে পারে। আমেরিকার হাতে এই জিনিস নেই। মানেটা দাঁড়াচ্ছে আমেরিকার সেই বিশাল বিমানবাহী জাহাজগুলো, যেগুলোকে এতদিন সমুদ্রের রাজা মনে করা হতো, সেগুলো এখন আর ধরা ছোঁয়ার বাইরে নয়। চীন চাইলেই ডোবাতে পারে। এই ভয়টাই হয়তো এতদিন সরাসরি লড়াই ঠেকিয়ে রেখেছিল। কিন্তু মনে হচ্ছে আমেরিকা সেই বিচক্ষণতা এখন হারাচ্ছে। একটার পর একটা খোঁচা দিয়ে যাচ্ছে। চীন, রাশিয়া, ইরান তিনটাকে একসাথে বিরক্ত করছে। এটা বোকামি নাকি পরিকল্পনা সেটা স্পষ্ট না, তবে শেষটা যে সুখের হবে না সেটা যে কোনো মানুষ বুঝতে পারছে। ৯০ থেকে ২০১০ সাল অবধি পৃথিবীতে আমেরিকার কথাই শেষ কথা ছিল। ইরাক ভাঙল, কেউ টু শব্দ করেনি। আফগানিস্তানে ২০ বছর ধরে আগুন জ্বলল, কারো মুখে রা নেই। লিবিয়া ছারখার করে দিল, দুনিয়া তাকিয়ে দেখল। এই আমলটা গত হয়ে গেছে। চীনের উঠে আসা পুরো দাবার ছকটাই বদলে দিয়েছে। টাকার জোরে তারা এখন আমেরিকার কাছাকাছি। লড়াইয়ের জোর প্রতিদিন বাড়ছে। বিজ্ঞান আর প্রযুক্তিতে অনেক জায়গায় আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছে তারা। এই সত্যটা গিলতে ওয়াশিংটনের গলায় আটকে যাচ্ছে। কিন্তু না গিললে যে রাস্তায় হাঁটতে হবে সেই রাস্তার শেষে অন্ধকার ছাড়া আর কিছু নেই। দুনিয়া এখন একটা চৌরাস্তার মাঝখানে দাঁড়িয়ে। সামনের কিছু মাস মানব সভ্যতার জন্য নিয়তি নির্ধারণী সময়। এই সময়টায় যারা ক্ষমতার চাবি ধরে আছেন তারা কোন দিকে ঘোরাবেন সেটার উপর নির্ভর করছে আগামী বহু বছরের ভবিষ্যৎ। পৃথিবী কি একাধিক শক্তির পাশাপাশি টিকে থাকার পথে এগোবে, নাকি আরেকটা ভয়াবহ রক্তক্ষয়ে ডুবে যাবে, সেই জবাব এখনও কেউ দিতে পারছে না। তবে একটা জিনিস একদম নিশ্চিত, যে পুরনো দুনিয়া ছিল সেখানে একজনের কথায় সব চলতো, সেটা মরে গেছে। নতুন কিছু আসছে। সেই নতুন জিনিসটা ফুল হবে নাকি আগুন হবে সেটাই এখন কোটি কোটি মানুষের জানার অপেক্ষা।